আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সাদ্দাম ইনানের বিবৃতি প্রত্যাখ্যান ছাত্রলীগ সহ সভাপতির। ভারতে ইলিশ রপ্তানি অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ। ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন মৎস্য উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমি নিজে অনেকটা সারপ্রাইজ, তবে আমি এতটা সারপ্রাইজ হইনি, কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি, আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের বন্ধুবান্ধব লেভেলে যারা রাজনীতি করতো, আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি, রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল। তো যার কারণে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তাদের ইন্টারনালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে। আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছাত্র শিবিরের। আরও বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা সফলতায় রূপ দিয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে, বড় বড় সমন্বয়কদের পদ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন, প্রধান উপদেষ্টা নাহিদও কিন্তু আপনার শিবিরের সাথেই কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিল, বুঝছেন, শিবিরের সেক্রেটারির সাথে। আজকে আমি একটা ভিডিওতে এটা বলেছি, এমনকি এটা তথ্য প্রমাণ সহ। তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে, বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে, যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই, বিএনপির মধ্যে নাই। তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত, যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি। নাম্বার 1, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লাড়াচাড়া করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে একটা জিনিস কমন আছে, আমরা হালকা ছেঁচড়ামি করি, আমরা চান্দাবাজি করি, মারামারি করি, গুন্ডামি করি, ইফটিজিং করি, অনেক কিছুই করি। নামাজ টামাজের ওই রকম নাই, সবাই না, বাট ম্যাক্সিমাম, যেহেতু আমরা মেজরিটি নিয়ে কথা বলছি। কিন্তু এই দিকে শিবির একটা আলাদা। আপনি বাংলাদেশের কোথাও আমার ধারণা আর কি ওইটা দেখাইতে পারবেন না যে শিবিরের পোলাপাইন ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে। শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিছিলে যেই মানুষগুলো থাকে এদের মধ্যে সবাই ছাত্র। আমাদের ছাত্রলীগ, ছাত্রদলের মধ্যে এলাকার গুন্ডা পান্ডা বা টোকাই ছেঁচড়া এগুলো পাওয়া যায়, শিবিরই কিন্তু পাওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে ছাত্রদেরকে নিয়ে ছাত্র রাজনীতিটা চালায়। ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি, চান্দাবাজি অথবা ধরেন বিড়ি সিগারেট মদ গাঞ্জা খাইয়া যে একটা ভাবসাব আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে, এটা কিন্তু ছাত্র শিবিরের মধ্যে নাই। ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কি ছাত্রলীগ, বিএনপির এই মুহূর্তে নষ্ট করবে ইন ফিউচার আবার দেখবেন এই ছাত্রদলই, কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাজনীতির মাঠে। আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে, মানে স্টুডেন্ট লেভেলে, এটা হচ্ছে জামাত। এই যে এত কিছুর পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে, এটার মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্র শিবির। এখানে এমপির ভাতিজা, চেয়ারম্যানের অমুক সাহেবের ভাই, এইগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই। তারা যেই ছেলেটা একদম গ্রাম পর্যায় থেকে উঠে এসে যোগ্যতা দিয়া ছাত্র শিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারাই বানায়। এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপিকে সচেতন থাকতে হবে, যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন পদ পদবিতে তাদেরকেই বসাবেন যারা প্রকৃতপক্ষে রাজনীতিকেরা এই পদটার দাবিদার। যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্রদলই আপনাদের ধ্বংসের কারণ হবে। নাম্বার 1। এবার আসেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে। আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে, যে একটা ছেলে যদি ছাত্র শিবির করছে, পড়াশোনা করছে, মাস্টার্স পাস করছে, তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তারে দিচ্ছে, কেন? তাদের প্রতিষ্ঠান আছে। কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে রিকমেন্ডেশন, হ্যাঁ, সরকারি চাকরি তো আর নিজস্ব প্রতিষ্ঠান না, এগুলা কিছু করে, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা এমনভাবে কোনো রকম প্রতিষ্ঠান দাঁড়া করায় নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির, যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত 5টা টাকা ইনকাম করে ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা, এটা কিন্তু নাই, যেটা জামাত করে রাখছে। আগামী দিনে বিএনপিরও উচিত যে তারা যদি তাদের দলের মান সম্মান বাঁচাতে চায়, এখন একটা ছেলে যদি কামাই টামাই না থাকে, সে ভাই এলাকাতে ধান্দামি করবে, অমুক নেতা বিচি নেতা সাইজা ঘুরে, তো মানুষের কাছে দলটার বদনাম হয়। যেখানে জামাত কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসটার মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে রাখছে। আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য। নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা নাম্বার 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা? দেখেন, আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। আজকে আমি নিজে একটা ভিডিও দিছি ব্রাহ্মণবাড়িয়ার একজন নেত্রীর, তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না, মামলা খাইলাম, বাচ্চাগুলা কই, আমি কই আছি, হ্যাঁ, মানে এই যে অভিযোগ শুধু তার একার না।
আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে, বাট এটা ভালো না। কোনটা? বিপদে পড়লে নেতারা পালাই যায় আর মনে করেন বিদেশ টিদেশে বৈঠা থাকে, আবার যখন দল ক্ষমতায় আসার সময় সব উড়া পাখির মতন আসে, আইসা মাঠ দখল করে। কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতা কর্মীগুলা যারা মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, নিজেরা নিজেদের বাড়ি ঘর জায়গা জমি শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি কইরা এই মামলাগুলোকে চালাইতে হয়। কিন্তু বিপরীত দৃশ্য জামাতের মধ্যে একটা ফান্ড আছে, সম্ভবত বাইতুল মাল এটারে বলা হয় না, কি নামে আছে জানি না। এখানে হচ্ছে কি, তারা একটা সিস্টেম করে রাখছে, তাদের কোনো কর্মী যদি দলীয় কোনো কর্মকাণ্ডের কারণে জেলে যায়, ওই কর্মীটার যদি পরিবার থাকে, তার পরিবারের যাবতীয় খরচ যতটুকু তারা পারে বহন করে। ইভেন এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা, সেইটা শতভাগ তাদের সংগঠন বহন করে, যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না। আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না, আছে, তবে সেই পরিমাণটা খুবই কম, এগুলার গতি হয় না। এবং কি জামাতের মধ্যে যারা ধরেন একটা লেভেলে গিয়ে পৌঁছায় যায়, আবার সরকারি বেসরকারি যেই জায়গাতে যাক, তারা তাদের দলকে একটা ফান্ডিং করে প্রতি মাসে, আবার তাদের প্রতিষ্ঠানে চাকরি করুক, বাহিরে করুক, বিদেশে থাকুক, দেশে থাকুক। এই টাকাটা কেন? এই টাকাটা হচ্ছে ওই টাকাটা যে নিজের দলের কোনো একজন কর্মী, আমরা ভাবি যে আমরা বিদেশ আছি, আমরা তো আর কিছু করতে পারতেছি না, আওয়ামী লীগ বিএনপিওয়ালারা ভাবি, কিন্তু জামাতের তারা ভাবে উল্টা। তারা ভাবে না, আমরা বিদেশ আছি, আমরা টাকা দিয়ে সহযোগিতা করা দরকার, টাকা দিচ্ছি দলরে, দল এই টাকাটা প্রকৃতপক্ষে যেই কর্মীটা জেলে আছে তার জন্য খরচ করে, তার পরিবারের পিছনে খরচ করে। এখন একজন কর্মী এর থেকে বেশি কি চায়? জামাতের মধ্যে এই যে গোপন রহস্যগুলো, সেখানে মেধার মূল্যায়ন করা হয়, যোগ্যতার মূল্যায়ন করা হয়। ভাই, আমি আওয়ামী লীগ করলে এই কথাগুলো না বললেও তো সুযোগ নাই, তাই না? আগামী দিনে বিএনপির জন্য আমরা এগুলো বলছি কেন? সামনে বিএনপি হয়তোবা ক্ষমতায় আসবে অথবা জামাত। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে যতক্ষণ এই তিনটা জিনিস পরিবর্তন করতে না পারবে, ততক্ষণ আপনার কাছে মনে হয় না যে জামাতের স্বাধীনতার মধ্যে এত ঘোর বিরোধিতা, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। ৭১ সালে জামাত যে কাজ করছে এটা ক্ষমারও যোগ্য, এটা বাস্তব। তবে এখন যারা জামাত করে, ৭১ যারা জামাত করছে এটা আবার আলাদা। যেমন ধরেন সেই গোলাম আজমের ছেলেরই জামাত সাইড করে ফেলছে, এখন একটা নতুন টিম নিয়ে তারা কাজ করছে। সাদ্দাম ইনানের বিবৃতি প্রত্যাখ্যান ছাত্রলীগ সভাপতির। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার উদ্বেগ প্রকাশ করে ছাত্রলীগ সভাপতির সাধারণ সম্পাদকের দেওয়া বিবৃতির সঙ্গে কেন্দ্রীয় সংসদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনের সভাধিপতি খন্দকার হাবিব আহসান। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ অ্যাকাউন্টে দাবি করেন, স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এটির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে সারা দেশে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তামাশা করার সুযোগ কোনোভাবে নেই। তিনি আরও লেখেন, বাংলাদেশ ছাত্রলীগকে কোনো দুরকম ব্যক্তির সংগঠন হিসেবে আমরা চালাতে দিতে চাই না। তবে এর কিছুক্ষণ পর ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবিব আহসান ফেসবুকে দেওয়া তার ওই পোস্টটি সরিয়ে নিয়েছেন। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামিম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ভারতে ইলিশ রপ্তানি অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ। ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ভারতের ইলিশ রপ্তানির বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসানি নোটিশ পাঠায়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানির রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এই ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, ময়মনসিংহ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে, বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীতে আসে, তখন এই ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। এই কারণে সামুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়, সুস্বাদু। নোটিশে আরও বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশের ভারতীয় এজেন্টরা মাছ রপ্তানিকারীরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয়।
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ভারতে ইলিশ পাঠানোর কারণ জানলেন মৎস্য উপদেষ্টা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, ভারতে বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভার সাংবাদিকদের তিনি এই কথা জানান। মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 13 সেপ্টেম্বর ফরিদা আক্তার ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার পূজার প্রতিবেশী দেশটিতে ইলিশ যাবে না। এই মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে, সাধারণ মানুষ তা খেতে পায় না। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা ইলিশের জন্য তাই মুখিয়ে থাকতো পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু এই ঘোষণা 1.5 মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।